আরে হ্যালো, ও এসে গেছেন। যেটা হচ্ছে আজ একটা ফাটাফাটি আড্ডা হবে। কোথায় আড্ডা হয় জানেন তো? আমাদের খেপিয়ে বেড়ার সিজন 2 লঞ্চ হয়েছে। সব কিছু বদলে গেছে ঝা চকচকে। আর আজকে আড্ডা দিতে এমন একজন মানুষের সঙ্গে যাচ্ছি যার কথায় কথায় শুধু পদ্য জুড়ে রয়েছে। চলুন ফ্লোরে যাই, দেখি তিনি এসে গেছেন। হ্যাঁ, খেপিয়ে বেড়ায় সিজন 2 রিলঞ্চ, যা খুশি বলুন, বিষয়টা একদম নতুন এটুকু বলতে পারি। এবং সেটা আপনি আশেপাশে দেখেই দেখছেন, আমাদের সেট, আমাদের ফ্লোর, আমাদের মানুষজন, এবং সেই মানুষজন প্রত্যেকটা এপিসোডে বারবার করে নতুন নতুন মানুষ আসেন। তারা তাদের সময় দেন এবং তাদের সঙ্গে আমরা আড্ডা দিই, এবং সেই আড্ডাটা কোনো স্ক্রিপ্ট থাকে না। একটা কফির গ্লাস থাকতে, মানে কফি থাকতে পারে, জলের গ্লাস থাকতে পারে, কিন্তু স্ক্রিপ্ট নেই আড্ডাটায়, বিশ্বাস করুন। আর যেটা আছে সেটা হচ্ছে একটা নিখাদ ভালোবাসা আর চেষ্টা করা আপনাদেরকে অনেকটা অক্সিজেন দেওয়ার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিখ্যাত মানুষ, অদিতি বসু রায়। স্বাগত। নমস্কার। নমস্কার। এই নমস্কার টমস্কার আমরা চাই না যদিও, কিন্তু এগুলো কিছু এগুলো হয়ে যায়, এগুলো হয়ে যায়। এই ওই দেখো, শক্ত ভাষা, মানে একটু সাধু ভাষা বলেছি, ব্যাস ব্যাপারটা ঠিক আছে। এই হাসিটা আমাদের এইখান থেকে শোটা শুরু হলো, ঠিক আছে। আগেরটা দেখে নিতে পারেন, নাও পারেন। এবার ঘটনা হচ্ছে, অদিতি আজকে আমাদের এই প্রোগ্রামের নাম যেহেতু খেপিয়ে বেড়ায়, এবং সেইখানে আমাদের দুজনকে খাপছাড়া এরকম একটা জায়গা দিয়েছে যে তোমরা আড্ডা দাও। একটা ফাটাফাটি ক্যাফে দিয়েছে, তার সঙ্গে একটা এসি ফ্লোর দিয়েছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর কফিও দিয়েছে। তো এই এত কিছু দিয়েছে যখন, তখন আড্ডা দিতে কোনো অসুবিধা নেই। এইবার ঘটনা হচ্ছে, তোমাকে তো আমরা মানে ধরো অনেকগুলো দিক থেকে চিনি, তার মধ্যে মেন চিনি হচ্ছে লেখা, ঠিক আছে। আমি অবশ্যই, যেহেতু এটা মানে ওই পোর্টফোলিও ওরিয়েন্টেড ইন্টারভিউ নয়, আমি অবশ্যই তোমার কাছে যাব, তোমার কাজ নিয়ে যাব, কিন্তু আজকের দিনে লেখালেখিটা কি খুব কমে যাচ্ছে বলে তোমার মনে হয়? আমি তোমার কথা বলছি না, ওভারঅল। মানে আমরা কি একটু ফোনে বেশি লিখছি কাগজে লেখার থেকে? হ্যাঁ, সে নিয়ে কোনো সন্দেহই নেই যে আমরা খারাপ হয়ে যাচ্ছে। ফোনে বেশি দেখছি আর লিখছি, পড়ছি, সবই ফোনে করছি। হ্যাঁ, কিন্তু এরপরেও আমাদের যখন দেখো কলকাতা বইমেলা হচ্ছে, সেখানে কোটির ওপর বই বিক্রি হচ্ছে। এত এই রিসেন্টলি উত্তর কলকাতা বইমেলা হলো, সেখানে প্রায় 50 জন পাবলিশার এসেছিলেন ওই গরমের মধ্যে। সেখানে প্রচুর লোকজন এসছেন। তো সেইগুলো দেখলে না মনে হয় যে ওই যে ফোনে, আমরাও তো ফোনেই দেখছি জগৎটাকে, তার বাইরে যে একটা সত্যি জগৎ আছে যেখানে বই পড়া হচ্ছে, লোকে বই কিনছে এবং লিখছে তো বটেই, না লিখলে আর কি করে, লিটল ম্যাগাজিন চলছে। ফলে আমি না যখন সামনে থেকে জিনিসগুলো দেখি, যে ফিজিক্যালি গিয়ে পৌঁছাই, তখন মনে হয় যে অত নিরাশ হওয়ার কিছু নেই আর কি। হোয়াটসঅ্যাপের বাইরেও প্রচুর লোক আছে। আবার এটাও ঠিক যে কিছু লোক হোয়াটসঅ্যাপও পড়েন, আবার বই কিনতেও যান। নাহলে যে বিপুল জনতা যারা হোয়াটসঅ্যাপের মাতামাতি করেন বা ফেসবুকে মাতামাতি করেন, আমরাও করি। তো তার বাইরে তো পড়াশোনা করি, যেমন প্রত্যেক দিন একটা না একটা নতুন বই পড়ি রাত্রিবেলা। মানে একটা বই শেষ হয় আর একটা বই পড়ে তবে আমি ঘুমাতে যাই। কারণ ফোন দেখলে জেনারেলি যেটা হয়, ঘুমের খুব ডিস্টারবেন্স হয়। আমি এটা খেয়াল করে দেখেছি যে একদম পরীক্ষিত সত্য, তুমি ফোন যদি দেখে ঘুমাতে যাও, ঘুমটা খুব ভালো হয় না। তো ওই সময় আমি বইটা পড়ি, আর আমার মেয়ে সেই সময় ডায়েরি লেখে। তো সেই জন্য অনেকের আমি এই অভ্যেস দেখেছি। তাই জন্য বাংলা লেখা নিয়ে খুব আমি হতাশ নই, আমার বেশ আশাবাদীই লাগে। একদম, মানে খাপ ছাড়া কখনো কিন্তু আমরা কোনো হতাশার কথা বলি না। আমরা ইভিন আমরা কোনো হতাশার জায়গা দিই না। আমাদের মনে হয় যে যদি খুব ডিপ্রেস লাগছে, খুব প্রচন্ড মনে হচ্ছে আমার পাশে আর কিচ্ছু নেই, সমস্ত কিছু যেন ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা বলি অ্যাটলিস্ট এমন কিছু করো যাতে নিজে ভালো থাকা যায়। এটা তো খুব ইম্পর্টেন্ট দিদি। সবাইকেই ভালো রাখতে পারা যায়। ট্রু। খুব ভুল কথা যে সবাই বলেন সকলের জন্য সকলে, আমরা নিশ্চয়ই তো, কিন্তু আমরা হওয়ার জন্য আগে তো আমাদের ভালো থাকতে হবে। ফলে নিজে ভালো না থাকলে খেয়াল করে দেখবে যে তোমার যদি আজকে সকাল থেকে নিজের মন মেজাজ খারাপ থাকতো, তুমি যদি নিজের সময় না দিতে পারতে, তুমি এখানে এসে হাসতে পারতে না। আমারও সেটাই হয় যে আমাদের প্রত্যেকেরই প্রচন্ড একটা এখন যারা রুটিন কাজকর্ম, সেখানে ভালো থাকাটা খুব খুব জরুরি। এবং আমি সবসময় বিশ্বাস করি, ডিস্টার্ব পিপল ডিস্টার্ব আদার্স। এবং এমন কিছু মানুষজনকে আমরা এটাও দেখতে পাই দিদি, যে দেখবে নিজেকে বলা যায় একটা মেন্টাল পেশেন্ট। কথাটা শুনতে খারাপ লাগলো, নিজে একজন মেন্টাল পেশেন্ট, তিনি ফেসবুকে খুলে আবার অন্য লোক যাতে ভালো থাকে তার জন্য স্পিচ দিচ্ছেন। চিকিৎসাটা হচ্ছে না, কারণ আমরা এখনো, আমি যে মানসিক আমার সমস্যা হচ্ছে, এটা আমরা নিজেরা স্বীকার করতেই ভয় পাই।
আমি আমি তো কতবার আমার এর আগে যে সব প্রথম বিয়ে ভেঙে গেছে তখন আমি গেছি সাইকিয়াট্রিস্টের কাছে, কতবার আমাকে যেতে হয়েছে, কাউন্সিলিং করাতে হয়েছে, মেয়ে হওয়ার পরে করাতে হয়েছে। তাতে কি হয়েছে? তাতে আমার উপকার হয়েছে। কিন্তু সেখানে লোকজন এটা স্বীকারই করতে চায় না যে আমার একটু অসুবিধা হচ্ছে। মানসিক রোগী মানেই তুমি পাগল। হ্যাঁ, মানে এটা তো পেট খারাপের মতোই বিষয়। হ্যাঁ, আমার পেট সবকিছু খারাপ একটা হলে তো- কন্ডিশন, তো সমস্ত ব্যাপারটা একটা কন্ডিশনের মতো, সেই কন্ডিশনটাকে আমাদের পেরোতে হবে। যেমন জ্বর হলে হয়, হ্যাঁ, তার জন্য আমাদের হেল্প লাগে, সেই হেল্পটা আমাদের সাইকিয়াট্রিস্ট করেন। এবার এই যে মানুষদের কথা তুমি বলছো, তাদের আরও একটা ব্যাপার আছে, তাদের নিজেদের ভালো হলে তারা খুশি হয় না, তোমার খারাপ হলে তারা খুশি হয়। এটা একটা আশ্চর্য ট্রেন্ড। এবং সেটার পক্ষে আমার কিছু বলার আছে যে ধরো আমার হয়তো সকাল থেকে আমি ছুটে বেড়াচ্ছি, আমার স্বামীর সাথে ঝামেলা হয়েছে, অথবা আমার এখন বিয়েটা নেই, অথবা কিছু ঝঞ্ঝাট, আমি দেখছি যে আর একটা লোক খেয়ে বেড়াতে গেছে, সে ভীষণ ভালো ছবি দিয়েছে, তখন আমার ফোমো হচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট। এবং তখন আমি ভাবছি না যে এও হয়তো আমার মতোই ঝগড়া করে এসে খুব প্রেমের একটা ছবি দিচ্ছে, আমি ভাবছি ওরটাই প্রেম, আমারটাই দুঃখের। বা তখন আমার যদি হিংসা হচ্ছে, তখন আমার মনে হচ্ছে কিছু একটা করি, সেটা আমি সচেতনভাবে করছি, কিন্তু সে যে এটা সচেতনভাবে নিতে পারছে না, তার হচ্ছে আর একটা সমস্যা। যেটা আমরা ছোটবেলায় না দেখতাম না, যে বিয়ে বাড়ি যেতাম, আমরা যখন ছোট ছিলাম বিয়ে বাড়ি যেতাম, আত্মীয় স্বজনদের সঙ্গে যখন গ্যাদারিংস হতো, তখন ওরকম হতো যে ওর ওর ছেলে ভালো রেজাল্ট করেছে, আমার করেনি, মা এসে বলে এই তুই কেন ভালো করে পড়িসনি। এবার সেটা একটা কিছু সময়ের জন্য, কারণ তখন অনেক রকম সুস্থ অবসর যাপন ছিল, সুস্থ এন্টারটেনমেন্ট ছিল। এখন তো গোটা ব্যাপারটাই একটা ইন্টারনেট এসে সবকিছু হাতের মধ্যে গুঁজে দিয়েছে, এবং যে এন্টারটেনমেন্টগুলো আমরা দেখছি সেগুলো কি আদেও কোনো রকম বিনোদন? অ্যাবসলিউটলি, বিনোদনেরও তো একটা ক্লাস থাকা উচিত। বিনোদনেরও একটা ক্লাস থাকা, এইটা যে এত ইম্পর্টেন্ট একটা কথা, যদি আমরা খুব টেকনিক্যালি দেখি তাহলে হয়তো এইটা দিয়ে আমরা একটা রিল তৈরি করবো। হ্যাঁ, সত্যি হয়তো করবো যে বিনোদনের একটা ক্লাস থাকা দরকার। কিন্তু বিশ্বাস করুন যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবকিছুই নিজেদেরকেও বদলাতে হয়, কিন্তু ওই বদলানোরও একটা ক্লাস থাকা দরকার। এবং দিদির ওই কথাটা শুনে আবার নচিদার একটা লেখার কথা মনে পড়ে গেল, যে দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই দুপথ ধরে, সময় যখন ভর করে। একদম একদম একদম। তো জাস্ট এই জায়গাটাই সত্যি আমরা বড্ড ছল আর ভান এই দুটো বড্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা, একটু ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, ওটা হালকা করি। দিদি, একদম আমাদের ছোটবেলায় ধরো আমরা যারা একটুখানি প্রথম থেকেই একটু হয়তো খুব, মানে অ্যাটলিস্ট আমি একটু ফার্স্ট বেঞ্চার নই, অঙ্কতে কম পেতাম, আমিও কম পেতাম। হ্যাঁ ওই জন্যই এখানে বসেছি। হ্যাঁ, তো ছোটবেলায় এটা কতবার শুনেছো, তোর দ্বারা কিছু হবে না? ও, এইটা একটা কথা আছে, সেটা হচ্ছে আমার বাবা মা ওইটা কখনো খুব একটা বলেনি, কারণ আমার দাদা ছিল, সে ছিল মানে আছে দাদা, সে আমার থেকে অনেক বড়, এবং সে এত ভালো পড়াশোনায়, তার সবকিছু এত ভালো আচ্ছা, ছিল। এটা কেন হয় দিদি সবসময় দাদারা বা বড়রা ভালো হয়, ছোটরা এরকম? তো সে আমাকে খুব একটা কেউ ধর্তব্যের মধ্যে রাখতো না। আর দ্বিতীয় কথা, আমি খুব না অসুস্থ বাচ্চা ছিলাম, এই 3বার হাম হলো, 2বার মাংস হলো, প্রত্যেক পুজোর আগে একবার করে জ্বর হচ্ছে, কখনো জলে ডুবে গেলাম, আমি জলে ডুবেও গেছি। আচ্ছা, মানিকতলা মোড়ে গাড়ি চাপা পড়ছি, ফলে ওই যে টিকটিক করে বেঁচে থাকা, আমার মা বলতো আমরা ওই ঘুমোলে নাকের নিচে হাত দিয়ে দেখে যে বেঁচে আছে, তো সেইখানে আমাকে স্পেয়ার করা হয়েছিল, ওইখানটা আমি বেঁচে গেছি। আচ্ছা, ফলে ওইটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু পাড়ার লোকে বলতো এই দাদা এত ভালো রেজাল্ট করেছে, তুই আর্টস পড়িস, সায়েন্স পড়িস না, বা স্কুলে জোর করছে যে না না ওকে আর্টস পড়া কিছুতেই যাবে না, সায়েন্স পড়তে হবে। ছেলে, বাবাকে বলছে ছেলে এত ভালো, মেয়ে আর্টস পড়ে কি করবে? তখন বাবা অবশ্য বলেছিল যে না, ওর যেটা ইচ্ছা সে সেটা পড়বে। মানে এরকম বাবা মা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, যে অ্যাটলিস্ট ছেলে মেয়েদের যে ঠিক তারা যেটা চাইছে সেদিকে প্লেস করা, এটা না অনেক ক্ষেত্রেই আমরা হয় না, মানে অনেক ক্ষেত্রে এটা আমরা খুব মিস করি। তো দিদি, জোর করার কথা যখন এলো, তুমি এটা শব্দ ইউজ করলে, জোর করা, তোমার মানে আমি যদি পদ্মর ক্ষেত্রে ধরি, হ্যাঁ, পদ্ম তো এখন মানে আমাদের পাতাতেও পরিচিত, হ্যাঁ, পদ্মকে নিয়ে তুমি লেখো, তো সেই জায়গাতে দাঁড়িয়ে পদ্মর ওপর কিন্তু একটা এমনি একটা প্রেশার আছে। হ্যাঁ, মানে লোকজন ভাবে বাইরে থেকে, আহা এই করবে, তার বাবা এই করে, তার মা এই করে, ওকে তো এটা করতেই হবে। এই জোরটা তোমাদের দিক থেকে ঠিক কিরকম থাকে, বা তোমরা মানে পদ্মকে নিয়ে তোমাদের প্ল্যানিংটা কি, বা আদৌ কোনো প্ল্যানিং নেই, সে তার মতো ফ্লোতে বাড়ুক? কোনো প্ল্যানিং নেই। আমার যেটা ইচ্ছা, আমি ওকে বারবার বলেছি যে যারা বই পড়ে তাদের আমি খুব ভালোবাসি, তুমি যদি বই পড়ো তাহলে আমরা তোমাকে খুব ভালোবাসবো। এবং ও খুব ভালো বাংলাও পড়তে পারে, ইংরাজিও পড়তে পারে, কিন্তু মুশকিলটা হয়েছে আমরা ওকে ফোন দিই না, আমাদের কাছেও ফোন পায় না। মানে
এবার সমস্যাটা হচ্ছে কি, যখন অনলাইন ক্লাস হচ্ছে, হ্যাঁ স্কুল থেকে প্রজেক্ট পাঠাচ্ছে, তখন আমাকে তো ফোনটা দিতেই একটা হচ্ছে। ডিজিটাল মিডিয়াম দিতে হচ্ছে, সে ট্যাবে করুক যাই যাতেই করুক। করুক। এবার সেই যে মুভিং একটা রঙিন জিনিস, সেটার থেকে একটা স্থির একটা বিষয়। বই যেটা অত কালার, যতই কালার হোক, সেটা তো মোবাইলকে পাল্লা দিতে পারছে না, ইন্টারনেটকে। সেই জায়গাটাতে আমি নিজে ফিল করেছি যে ওর কিন্তু বইয়ের প্রতি সেই জায়গাটা তৈরি হচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, হচ্ছে না। ফলে আমরা ওকে বিভিন্ন রকম টাস্ক দিই, যেমন এই একদম সদ্য যে ছোটবেলাতে না ওই উদ্বোধন দপ্তরে বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মাকে নিয়ে না রঙিন ছবি দেওয়া গল্প পাওয়া যেত আমাদের ছোটবেলায়। সেই বইগুলো আমি এনে ওকে একটা করে প্যারাগ্রাফ পড়ে বাকিটা পড়তে বলি। আর রাত্রিবেলায় ওকে বাংলা হাতের লেখা করতে, মানে ও ডায়েরি লেখে, একটা ডায়েরি লেখে, বাংলা ইংরাজি এটা অল্টারনেটিভ দিতে। কিন্তু আমি দেখছি যেটা একটা বাচ্চাকে বড় করতে গিয়ে, যে এটা খুব কঠিন আর কি। এখন এতগুলো অপশন ওদের সামনে, টিভি খুললেই দুর্দান্ত কার্টুন, এখন সবার স্মার্ট টিভি মোটামুটি, সামনে একটা ট্যাব আছে, অনলাইন ক্লাস হলে সেই ট্যাবটাও সে ইউজ করছে। তারপরে পাতা উল্টে যে বইটা সে দেখছে, সেই আকর্ষণটা তৈরি করতে গেলে প্রচুর সময় আর কষ্ট করতে হয়। সেটা আমরা চেষ্টা করছি, আমরা পারছি যে তা বলবো না। এবং তারপরে স্কুলে গিয়ে যখন বলছে যে, স্কুলেও না, ধরো ক্যাফেতে গেছি, দেখছি আমরা এক জায়গায় খাচ্ছি, পাশে বাচ্চা ফোন ঘাটছে, বাবা মা বসে আছে। এইটাই আমি তোমায় বলতে যাচ্ছি, এখন বাবা মারও না খুব অনেক সময় দেবে না, বলে আমার বাচ্চা তো ফোন ছাড়া খেতে পারে না। ট্রেন, আমরা কোনোদিন ওকে এখানে চাবি দিয়ে পর্যন্ত হাতে খাইয়েছি, কিন্তু ওকে ফোন দেওয়া হয়নি। ফোন দেখে খাওয়া আমরা কখনো খুব কঠিন করিনি। আর আরেকটা হচ্ছে, ধরো প্লেনে বা ট্রেনে উঠেছি, তো বাচ্চা ট্যাব নিয়ে বসে আছে, আমার বাচ্চা রং পেন্সিল নিয়ে বসে আছে, সে আমাকে জিজ্ঞেস করছে তাদের সামনে, ওর বাবা মা তাহলে কি খারাপ, ওকে দিয়েছে কেন ট্যাব? আমি তো বাবা মা হয়ে বলতে পারি না ওর বাবা মা খারাপ। আমি বলেছি ওর বাবা মা একটু বেশি ব্যস্ত, আমার হাতে একটু সময় আছে। এবার কি বলবো, কারণ আমি যদি ওকে বলি, শিশুরা তো ধরে নেবে ও আমার মা ওকে খারাপ বলছে, অন্যের বাবা মাকে খারাপ বলছে। সেটা তো নয়, তারা সময়টা দিচ্ছে না। এবং আমি দেখেছি বাবা মাদের খুব সমস্যা। মানে আমি ছোটবেলা যখন ভ্যাকসিন দিতে নিয়ে গেছি ওকে, 7-8 মাস বয়স, সে বাচ্চাও দেখি দুধ খাচ্ছে মোবাইল দেখে। বিশ্বাস করো, আমরা বিশ্বাস তো অনেক কিছু করতে চাই, অনেক সময় সবকিছু করে উঠতে পারি না। এই যেমন মানে যদি অদিতিদি পদ্মকে বলতে পারে যে তার হাতে একটু বেশি সময় আছে তাই সে ফোন দিচ্ছে না, আবার আমরাও এটুকু বলতে পারি যে আমরাও আপনাকে চেষ্টা করছি 30 সেকেন্ডের ওই যে মেমোরি, 30 সেকেন্ডের পর যে হুক পয়েন্ট বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আপনি যাতে 30 মিনিট একটা এপিসোড দেখার চেষ্টাটা জারি করতে পারেন, শুরু করতে পারেন। তো অ্যাটলিস্ট আপনাকেও তো একটা ব্রেক দেওয়া দরকার। প্রথম দিনই এত বড় একটা টাস্ক দিয়ে দিলে মুশকিল না? 15 মিনিট হয়েছে, একটা ছোট্ট পুচকে ব্রেক, ফিরছি তারপর খেপিয়ে বেড়াতে। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস দিয়ে, একদম মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এইসব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025।
যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। এই যেটুকু পুচকে একটা ব্রেক নিয়েছিলাম না, ব্রেকে অনেক কিছু আমাদের আড্ডা হয়ে গেল। সেই আড্ডায় দুটো কথা যেমন উঠে এলো, সেটা হচ্ছে যে আমাদের কিছুটা দায়িত্ব এবং আমাদের আশেপাশে কি হচ্ছে সেটা থেকে অ্যাটলিস্ট যদি আমরা নিজেদেরকে একটুখানি কভার করে রাখতে পারি, একটুখানি যদি একটা বর্ম পড়ে নিই নিজেরা, তার মধ্যে বেটার হবে। তো যাক, সেসব কথা তো হলো। ঘটনা হচ্ছে এবার দিদিকে যখন পেয়েছি, মানে অদিতি দিদিকে যখন পেয়েছি, দিদি তোমার একটু, আমরা অবভিয়াসলি একটু লেখা নিয়ে কথা বলবো, এবং তোমার আমি যেটুকু শুনলাম তুমি উপন্যাস একটা তোমার নতুন বেরোচ্ছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। একটু বলো না প্লিজ উপন্যাসটা নিয়ে, মানে কি তুমি এই একদম ছোট লেখা থেকে একদম একটা জাম্প, তোমার ফার্স্ট উপন্যাস, এই যদি খুব ভুল না করি, রাইট? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। উপন্যাস। তাহলে সেটা নিয়ে একটুখানি বলি, আমাদের একটুখানি। আসলে আমার উপন্যাসটা সকলেই নিজের জীবনের কথা লেখে, আমার উপন্যাসে কোথাও আমি নেই, মানে লেখক হিসেবে ছাড়া। যেটা লিখেছি, যেটা আমার বলার ছিল, সেটা হচ্ছে দুটি বিষয়। একটা হচ্ছে যে এই যে একটা ধর্মীয় অসহিষ্ণুতার একটা জায়গা তৈরি হয়েছে এইটা, এবং জল সংকট, যেখানে আমার উপন্যাসটা শেষ হয়েছে ধরো আরো 40-50 বছর বাদে একটা কাল্পনিক পৃথিবীতে, যেখানে বাচ্চারা স্নান কাকে বলে জানে না। উপন্যাসের নামই হচ্ছে আজ স্নানের দিন, এই জন্য যে ওরা বুঝতেই পারছে না যে স্নান বলে কি ছিল, কারণ আমরা জল পাচ্ছে না। এবং তার আগে যেটা হয়েছে যে আমাদের যে ধর্মের যে মেরুকরণটা হচ্ছে, যে একজন ভিন্ন ধর্মের একজনকে বিয়ে করেছেন, তারপর তার যে সন্তান হচ্ছে, সে কোন ধর্মে পৌঁছচ্ছে এবং তাকে তার জন্য কি কি সমস্যায় পড়তে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে এখন ভালো কথাগুলোকে গালাগাল হিসেবে ব্যবহার করা, যেমন বলা হয় একটা নতুন কথা, সেকুলারকে বলা হয় সেকু, মানে সেটা হচ্ছে একটা গালাগাল। হ্যাঁ, তো এটা তো হওয়া কাম্য নয়। যে সেকুলার তারা আমাদের কাছে প্রণম্য, যাতে আমাদের কারোর হাত নেই। অ্যাবসলিউটলি। সেইটা থেকে আমার এই উপন্যাসটি আজ স্নানের দিন। এবং ওইখান থেকে যে একটা শিফট করা, সত্যি সত্যি আজ থেকে 40-50 বছর পর এক্স্যাক্টলি কি হতে পারে, কতটা জল সংকট হতে পারে, সেটা তো অবভিয়াসলি একটা ভাবার বিষয়। কিন্তু তার সঙ্গে আজকে যেহেতু আমরা এই 2026-এ রয়েছি, বাইরে এখনো শহর কলকাতা একটু একটু বৃষ্টিতে ভাসছে, সেইখানে দাঁড়িয়ে আর তুমি যখন আছো, একটা কবিতার একটা কিছু পার্ট একটুখানি শুনতে চাই। আচ্ছা, খুব রোমান্টিক কবিতা নয় কিন্তু, দরকার নেই সবসময় বৃষ্টি পড়বে মানে রোম্যান্স হবে, কোথায় লেখা, মানে এটাও আমরা ভাবতে চাই না, একটু আমরা ডিফারেন্ট ওয়েতে ভাবতে চাই। খাপচার অলওয়েজ তাই ভাবে। এবং এই জায়গা থেকে এই দিদির সঙ্গে যেটা কথা হচ্ছিল, মানে ধরো এখন না, এই রাত 8টা কিংবা 9টা বাজলে এক একটা নিউজ চ্যানেল আমাদেরকে একটা ব্যক্তিকে সামনে প্লেস করে দিচ্ছে এবং তার মতো করে আমাদের ভাবতে বাধ্য করছে। এই ভাবনাটা না এখানে থাকুক, ভাবনাটার যেন মানে কাউকে দেখে ওই রকম কপি পেস্ট না হয়। এক্স্যাক্টলি। এই লেখাটা কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল, একটি সংকলন, যে একজন বর্ষিয়ান অভিনেত্রী শাড়ি নিয়ে নানান রকম কথা বলছে। তো আমরা বিভিন্ন মেয়েরা, বিভিন্ন জায়গার কবি বা সাংবাদিক, তারা এক একজন, যেমন ধর আমি লিখেছিলাম যেসব মেয়েরা ইট বয়, কামিন, তাদের তো শাড়ি ঠিকঠাক থাকে না, পসিবল নয়। সেই লেখাটা আমি পড়ছি। একদম, প্লিজ। মালতী মেঝেন, বরটা মরেছে, ফলে শহরে এসেছে ইট বয়ে খাবে বলে। জোগাড়ের কাজ জুটে গেল কোনো মতে, ছিন্ন শাড়িতে মেয়েটা দুবেলা খাটে। এপ্রিল মাস, ঘোর গ্রীষ্ম তাপ, তবুও আঁচল সরে যাওয়া নাকি পাপ। দাঁত দিয়ে সেও শাড়ির প্রান্ত চাপে, বুকের পাথরে সিসিফাস বুড়ো কাঁপে। দুই হাতে বোঝা, মাথায় পাহাড় বসে, লোকগুলো ওঁচা খ্যালখ্যাল করে হাসে। মিস্ত্রি বলেছে মালতী ছেনাল মালিক জেনেছে মালতী মেয়েটা দাগি। মহল্লা জানে কামিন খাটার নামে মালতীও নাকি ল্যাম্পপোস্টের থামে হেলান দিয়েছে। পরনের শিফন শাড়ি, খদ্দের ধরে সেভাবেই চড়ে হাঁড়ি। মালতী অবাক, ঝুপড়িতে রাতে টোকা, ছেলেরা বলছে মেয়েটা আদতে বোকা। সব্বাই জানে মিথ্যের জোর বেশি, মানে না মালতী, জেদ তার সন্ত্রাসী।
বালিতে পাথরে রোদে জলে ঝরে একা, মালতী মেঝেন ইট বয় ঘোরে চাকা। নগণ্য লোকে অন্ধ বাক্যে তাকে বেশ্যা দাগিয়ে নিজেকেই ফেলে খাপে। মালতী মেঝেন গল্পে সকাল আসে, আমরাও তার নিদারুণ প্রশ্বাসে একসাথে বাঁচি, হাতে হাতে ধরি হাল। আমরা মালতী, আমরাই মহাকাল। আমাদের দেখে পথে পথে কলরব, কলরব দেখে পিছু হটে ছায়াপথ। নিরস্ত্র তবু সাহস রাখায় বুকে, আঁচল ফেলেছি এইভাবে নিন্দুকে। আসলে এই কারণেই বোধহয় বই পড়ার খুব দরকার দিদি। এই যে তোমার কয়েকটা শব্দ, হ্যাঁ, সাহস তার সন্ত্রাসী, রাইট? আচ্ছা, আদতে কি বোকা, হ্যাঁ, এই যে এই কয়েকটা শব্দ না, এই শব্দ বন্ধ আমাদের মাথায় কখনো হিট করে, জানেন তো? এই প্রত্যেকটা শব্দ, কিছু কিছু শব্দ যদি আপনি নিয়ে নেন, এই শব্দগুলো আপনাকে জাস্ট একটা 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 কিছু কিছু একটা দেবে, যেটা আপনি ভাবতে পারবেন। এই যে কন্টিনিউয়াসলি আমরা এখন যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র রিলস রিলস রিল রিল করতে থাকি, এতে আমরা কি কন্টেন্ট পাই? কিন্তু সেই জায়গায় সত্যি সত্যি মানে এখন যদি একটা গোটা মেট্রোয় যাই আমরা, দেখা যাবে যে 100 জন থাকলে সবাই 99 জন মাথা নামিয়ে, মেট্রো একটা ক্যাফেতেই দেখবেন, মাথাটা দেখবে যে নামিয়ে। আসছে সবাই ফোন দেখছে, হ্যাঁ, দুজনে এবং দুজনে খেতে এসছে, হ্যাঁ, দুজনেই ফোন দেখছে। এবং আর না হলে খাবারের ছবিটা তুলছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ফোনটা দেখতে গেলে না অলওয়েজ আমাদেরকে মাথাটা নামিয়ে দেখতে হয়। কিন্তু আজকে যদি আমি একটা বড় স্ক্রিন একটা সিনেমা দেখি, আমি যদি একটা থিয়েটার দেখি, আমাকে কিন্তু মাথাটা তুলে দেখতে হবে। ফোনটা অলওয়েজ দেখবেন আমরা এই দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে হয় একটা বই আমরা কিন্তু এইভাবে রাখা থাকে, বইটা অনেক ক্ষেত্রে আমরা এইভাবে একটা মেনু কার্ডের মতো করে এরকম করে রাখলাম, বইটা পড়লাম। এমন কিছু লাইফে করা উচিত যার জন্য এই ব্যাপারটা সোজা থাকা খুব জরুরি। প্রচুর এই গেঞ্জি পড়লাম, আমার শির দ্বারা বিক্রি নেই, আলটিমেটলি সারা জীবনটাই অন্যের কাছে মাথা ঝুঁকিয়ে দিলাম, সেটা না করে একটু আধটু এরকম খাপছাড়া থাকা ভালো, একটু আধটু সাহস নিয়ে সামনের পথটা দেখা ভালো, একটু আধটু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ভালো, আর একটু আধটু পড়াশোনা করাটা খুব ভালো, সবচেয়ে ভালো, তাই না? হ্যাঁ। এতে কোনো ঝামেলা থাকে না, দেখবে কারোর সঙ্গে কোনো ঝামেলা থাকবে না, মারপিট থাকবে না, তোকে আমাকে হারাতে হবে। মানে এই যে আমি জাস্ট অদিতি তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি কি বললে তোমার কাছে কি কম্পিটিশন, রাত্রি আজকে একটা বই শেষ করবো, আচ্ছা কালকে তাহলে আরেকটা বই ধরবো, এই কম্পিটিশন। আর আমরা কি কম্পিটিশন করছি? ওরে সর্বনাশ, তুই আজকে এখানে বেড়াতে চলে গেছি, আমার তো সুইজারল্যান্ড যেতে হবে, নাহলে পাগল হয়ে গেলাম। তুমি অমুক জায়গায় কবিতা পড়তে গেছো, আমাকে ডাকলো না তো, ওই অনুষ্ঠানে আমাকে ডাকলো না তো, এটা লিস্ট আছে। তারপর আমি ভাবছি সর্বনাশ হয়ে গেল, আমার কি হবে? আসলে তো আমার কাজ লেখা, সেটাই আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, একদম শেষে এসে গেছি, তোমার থেকে এই কথাটা শুনবো, এই যে আমাদের না এখন এন্ড অফ দ্য ডে আমরা অনেক ক্ষেত্রে একটা জিনিস ভাবি, আমার কি হবে? এই জায়গাটা থেকে একটু বেরোনোর রাস্তা বলে দাও তো, আমার কি হবে? আমার কি হবে ভেবে কোনো লাভ নেই। আমার যেটা হবে সেটা হচ্ছে আমাকে অনেক বই পড়তে হবে। আমি বই না পড়লে লিখতে পারবো না, আমার লিখতে হবে, কারণ সেই জন্য আমাকে পড়তে হবে। আচ্ছা, যে মানুষটা একদম তার, এটা তো তুমি তোমার কথা বললে, যে মানুষটা একদম পড়তে চায় না, হ্যাঁ, তারও তো দিনের শেষে প্রশ্ন হয় আমার কি হবে? সে কি করে এই প্রশ্নটা থেকে বেরোতে পারে, মনে করতে পারে যে হ্যাঁ আমি ঠিক আছি? এটা কি করা যেতে পারে বলো তো? তোমরা সিনিয়র হয়ে কি একটুখানি বলো না আমাদের। আমার মনে হয় তাকে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়াতে হবে। আমার সামনে ঘটে যাওয়া ছোট ছোট যে অন্যায়গুলো, সেগুলো প্রতিবাদ করতে হবে। ওকে, খুব সাধারণ, একদম সাধারণ। রাস্তায় একটা লোক প্লাস্টিক ফেলে, তাকে বলতে হবে এটা ফেলবেন না, এখানে ফেলা যায় না, থুতুও ফেলা যায় না। একটা লোক পাবলিক প্লেসে লাউডস্পিকারে কথাও বলতে পারে না। এই ছোট ছোট জায়গাগুলো যদি করতে পারে সে, তাহলে তার কিছু হবে মনে হয়, আমার অন্তত মনে হয়, তাহলে তার কিছু একদিন হবে। আমরা তো একদিন লাফিয়েছি, আমরা তো আরডি করার সময় কি না করেছি, রাত্রের পর রাত্রি জেগেছি, রাস্তায় বেরিয়েছি, সব জায়গা থেকে ব্যান্ড হয়েছি, তাতে কি হয়েছে? সময় তো পাল্টে যাচ্ছে, কিন্তু আমি তো একই জায়গায় আছি। যারা চুপ করেছিল তারা কিন্তু অসুবিধায় পড়েছে। যারা একটা রাজনীতি, যারা একটা কিছু দেখে কোনো কিছু সুবিধা পাবে বলে করে, তাদের জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাদের এরকম উঠতে নামতে হয়। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আহা, লাইফে এমন কাজ করুন যেখানে আপনি যেখানে আছেন সেখানেই থাকতে পারেন, কারুর ওপর ডিপেন্ড করে আপনার যেন এই নাগরদোলাটা না চলে। আপনার জীবনের লাইফের ফ্লোটাকে ঠিক রাখুন, খাপছাড়ার সঙ্গে থাকুন, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে একটুখানি খাপছাড়া হন, একটু খ্যাপা হন, কিছু যায় আসে না। আজকের মতো অদিতিদি, তোমাকে আরেকবার ওই শুরুতে স্বাগত বলেছিলাম, আবার একটু ভালো বলি, থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দর করে মিষ্টি করে একটা আড্ডা দেওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করলাম দু একটা অ্যাটলিস্ট ছোটো ছোটো মেসেজ একটু আপনাকে দেওয়ার। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন,
আর পাশের মানুষটাকে প্লিজ ভালো রাখবেন। দেখবেন এই 1 2 1 2 করতে করতে চেনটা আলটিমেটলি তৈরি হয়ে যাবে। চেনটা তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবো। টাটা।